ঘৃণার আগুনে পুড়ছে ৩২ নম্বরের বাড়ি, রাতভর স্বৈরাচার বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি। স্বৈরাচার পালানোর আগের প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে হবে, তারেক রহমান। ডিসির পদবি পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনের, স্বাধীন তদন্ত সংস্থা ও বিভাগীয় হাইকোর্ট বেঞ্চের প্রস্তাব। আওয়ামী সরকার পতনের ৬ মাসে সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি না মিললেও আশাহত নন উপদেষ্টা রিজওয়ানা। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেশের বাইরে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অব্যাহত অপতৎপরতার প্রতিবাদে আগেই মার্চ টু ধানমন্ডি ৩২ নামে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভবনের ভেতর প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা মিছিল স্লোগান নিয়ে ভবনের ভেতর প্রবেশ করে বাড়ির দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাড়িটি। বিক্ষুব্ধকারীদের হাতে লাঠি, হাতুড়ি, শাপল দেখা যায়। বাড়িটির লোহার গেট সহ বিভিন্ন মালামাল লুট করে নিতে দেখা যায় অনেককেই। এই মাজার আজকে ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে। এই বাংলায় হাসিনা শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকবে না। এই খুনিদের ক্যাবলা গুড়িয়ে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করবে। ভবিষ্যতে তার মতো এইরকম ফ্যাসিস্ট খুনি যারা হতে চাইবে তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। তবে আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা ধস্তাধস্তি এবং খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়ায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে সরে আসেন তারা। কে শেখ হাসিনা ভারতে বসে সে বলছে যে সে আজকে ৯টা বাজে ভাষণ দিবে তার নেতাকর্মীদের জন্য, কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে ফ্যাসিজমের কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ তাদের সাথে আপোষ করবে না। প্রথমত আমার ২০০০ শহীদ ভাইয়ের আগে হত্যার বিচার হবে, তারপরে সকল আপোষ, তার আগে কোনো আপোষ নাই। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এমন ঘোষণার পরপরই ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেওয়া হয় জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম থেকে, যেখানে বলা হয় ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডিতে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আরাফাত, ৩২ নম্বরের বাড়ির সর্বশেষ কি খবর আমাদেরকে জানাবেন? পূর্ব ঘোষিত লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেটিতে কিন্তু প্রথম অবস্থায় ভাঙচুর চালায়, এরপরে অগ্নিসংযোগ করা হয় এবং পরবর্তীতে এটি কিন্তু গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আমরা এখানে আসার পর যেটি দেখতে পেয়েছি, প্রথম অবস্থায় বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার চেষ্টা করা হলেও সেটিতে ব্যর্থ হওয়ার পর এখানে ভেকু আনা হয় এবং রাত 11:30টার দিয়ে ভেকু দিয়ে এখানে ভাঙার কার্যক্রম শুরু হয়। এবং ইতোমধ্যেই যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে বাড়িটির 1/3 ভেঙে ফেলা হয়েছে এবং ভেকু দিয়ে ভাঙার কার্যক্রম চলছে। এর পাশাপাশি এখানে হাজার হাজার উৎসুক যারা ছাত্র জনতা রয়েছেন তারা উল্লাসে ফেটে পড়ছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানে এলাকা মুখরিত করে রেখেছেন। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, খুনি হাসিনা আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এ ধরনের বিভিন্ন ধরনের জ্বালাময়ী কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং যদি আপনাকে জানিয়ে রাখি, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের 6 মাস পূর্তির দিনে বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা তাদের ভার্চুয়ালি শেখ হাসিনার একটি বক্তব্য প্রচারের সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদ
যে ছাত্র জনতা রয়েছে তারা ফুঁসে ওঠে এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে আজকে সন্ধ্যার পর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে তারা জড়ো হতে থাকে এবং জড়ো হওয়ার পর তারা প্রথম অবস্থায় গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে এরপর তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং আমরা তখন দেখতে পেয়েছি তারা বিভিন্ন ইটগুলো খুলে দিয়েছে, কেউ কেউ স্মৃতি সংরক্ষণ হিসেবে সেগুলো নিয়ে যায় এবং কাউকে আমরা এবং পরবর্তীতে সেটিতে অগ্নিসংযোগ করা হয় এবং রাত 11টার পরে ভেকু আনা হয় এবং ভেকু দিয়ে বাড়িটি ভাঙচুর ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি করা হচ্ছে এবং এই মুহূর্তে মূলত বাড়িটির যে পশ্চিম অংশ রয়েছে পশ্চিম অংশের পশ্চিম এবং পূর্ব অংশের যে কর্নার সেটি ভাঙার কার্যক্রম চলছে। এক কথায় বলা যেতে পারে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাধারণ ছাত্র জনতার ঘৃণার একটি স্মৃতিস্তম্ভ পরিণত হয়েছে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক যে বাড়ি সেটি এবং এখানে যারা উৎসুক ছাত্র জনতা রয়েছেন তারা উল্লাসে ফেটে পড়ার পাশাপাশি তারা যেমনটি জানাচ্ছেন যে খুনি হাসিনা তিনি হাজারো ছাত্র জনতাকে অবৈধভাবে ক্ষমতায় বসে খুন করার পর হত্যা করার পর ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচারের দাবি রয়েছে। সেই সাথে আগামী দিনে যাতে স্বৈরাচার হাসিনা সরকারের যারা দোষর ছিল তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয় এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হতে না পারে সে বিষয়ে কিন্তু ছাত্র জনতা এখানে হুঙ্কার প্রকাশ করেছেন এবং তারা এখানে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটি ভেঙে ঘুরে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা উল্লাসে ফেটে পড়ছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি ভেঙে ফেলার যে কার্যক্রম হাজারো ছাত্র জনতার উপস্থিতিতে তার সর্বশেষ আপডেট। নাজনীন, জানছিলাম 32 নম্বরের বাড়িতে আগুন ও ভাঙচুরের খবর। এদিকে খুলনা শেরেবাংলা রোডের শেখ বাড়ি খ্যাত সাবেক এমপি শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ সোহেলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর করেছে ছাত্র জনতা। বুধবার সন্ধ্যায় শেখ হাসিনার ভাষণের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শেখ বাড়ির উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে। রাত 9টার পরপরই নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা শেরেবাংলা রোডে প্রধান ফটকের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। গত 5 আগস্ট প্রথম দফায় এই বাড়িতে আগুন দিয়ে লণ্ডভণ্ড করে ছাত্র জনতা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে আগুন ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা। বুধবার রাত 9:30টার দিকে শত শত ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে এসে এক্সকাভেটর দিয়ে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে বাড়িটি আগুন ধরিয়ে দেয়। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতেও ভাঙচুর করে ছাত্র ও জনতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও শেখ হাসিনা হলের নাম ফলক ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচার যত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারের কথা বলে সব প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। ফেনীর সোনাগাজীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কাইকুবাদ মাহমুদের রিপোর্ট। 2016 সালে বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া ফেনীর সোনাগাজীর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বলেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদীদের করা গুম, হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে অনেকে অপরাধে উৎসাহিত হবে, আর বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত হলেই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। আর সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কোনো দুরভিসন্ধি চলছে কিনা এমন প্রশ্নও তার। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে,
যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তির তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সকলকে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশকে বাদ দিয়ে স্বাধীন তদন্ত সংস্থা গঠন, দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা ও উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আর দেশকে 4টি প্রদেশে ভাগ করা, রাজধানী ঢাকার জন্য ক্যাপিটাল অথরিটি গঠন, নতুন 2টি বিভাগ প্রতিষ্ঠা, মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো, জেলা প্রশাসকের পদবি পরিবর্তন এবং উপসচিব তদূর্ধ্ব পদের জন্য প্রশাসন ও অন্যান্য ক্যাডারের কর্মকর্তা সমানুপাতিক করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে 2 কমিশন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে রাখা সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস এসব প্রতিবেদনকে জাতি ও পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা। নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অধিকার। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। বিচার বিভাগীয় সংস্কার কমিশন মোট 352 পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে, যেখানে মামলা জট কমিয়ে নিয়ে আসা, আদালতের বিকেন্দ্রীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করা, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড আদালতের বাইরে রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। জনপ্রশাসন সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু সুপারিশ করেছে, যেখানে নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজতর করতে বিভিন্ন পর্যায়ে গণশুনানির ব্যবস্থা রাখা, জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠন, সেবা প্রদানের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে রাখা, কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করা সহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক এই পদবিটি নিয়ে মানুষের মধ্যে নানান ভুল বোঝাবুঝি আছে, সেজন্য আমরা এটাকে এই 2টি পদবি চেঞ্জ করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার আর উপজেলা কমিশনার, সাব ডিস্ট্রিক্ট কমিশনার করার জন্য প্রস্তাব করেছি। যদি 4টা প্রভিন্স করা যায়, তাহলে আমাদের ধারণা রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে, কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি। ইনফ্লুয়েন্স প্রভিন্স হইলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। একই সাথে সুপারিশ করা হয়েছে বেসামরিক পদগুলোতে প্রেষণে সামরিক কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার জন্য। জ্যেষ্ঠ আমলা নিয়োগের জন্য সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস প্রতিষ্ঠার সুপারিশ করে সেখানে 5% সরকারি কর্মকর্তা ভিন্ন ব্যক্তিদের নিয়োগের বিধান রাখা হয়েছে। 5% যাতে বাইরে থেকে বিদেশে আছে কেউ আসতে চায়, তাদেরকে যদি এরকম প্রতিভাবান হয় তাদের যাতে আনা যায়। ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি, এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। কার্যকারিতা না থাকায় জেলা পরিষদ অবলুপ্ত করা এবং মন্ত্রীর পিএস এপিএস ক্যাডার সার্ভিস থেকে না নিয়ে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার সুপারিশও করেছে জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিশন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাসে অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি মেলেনি, তবে আশাহত হবার মতো পরিস্থিতিও নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ এবং রাজনীতি নিয়েও। রকুনুদ্দিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস পার হয়েছে। টানা 1.5 দশক ক্ষমতায় থাকার পর 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সময়ে কি করতে চেয়েছেন আর কি করতে পেরেছেন তারা? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা সহ সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। সন্তুষ্টির অনেক জায়গা বাকি রয়ে গেছে, কিন্তু আশাহত হওয়ার সুযোগ আমি দেখি না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, যেই শক্তি নিয়ে ওই চ্যালেঞ্জগুলো অন্য কোনো সরকারকে এইরকম শক্তি নিয়ে এবং এইরকম ভঙ্গুর পরিবেশে কিন্তু মোকাবেলা করতে হয়নি। 16 বছরের নিপীড়নমূলক শাসনাবর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনস্তত্ত্ব হয়ে যায়। তারাই কিন্তু রাস্তায় এই ছাত্র জনতার সাথে মুখোমুখি অবস্থানে ছিল। সেখানে তাদের নৈতিক মনোবল ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে। সংস্কার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার, তাই কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বসবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থেই আসলে সংস্কারটা হওয়া দরকার। বলেন শিক্ষার্থীরা রাজনৈতিক দল করতেই পারে, তবে সমর্থন থাকছে না অন্তর্বর্তী সরকারের। যখন কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ না থাকে তখন তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধা পাওয়ার প্রশ্ন তো আসেই না। অন্তর্বর্তীকালীন সরকার যদি তার অংশ না কিন্তু তাকে কেউ সুবিধা দিচ্ছে এরকম ঘটনা ঘটায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বলবে। তারা সেটা কিন্তু বলেনি, তারা বলছেন যদি। 5 আগস্টের পর থেকে দাবি দেওয়া নিয়ে সড়কে নামছেন অনেকেই। তাদের সাথে সমঝোতা করতে যাচ্ছেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ বিষয়ে কি ভাবছে সরকার? আপনি যদি সরকারের পার্ট হিসাবে দেখেন, আমি বলবো উত্তরটা না। কিন্তু শিক্ষার্থী আন্দোলনকারী হিসেবে তার কিন্তু কিছু মোরাল স্ট্রেংথ আছে, তার একটা নৈতিক অবস্থান আছে। সেই নৈতিক অবস্থানটাকেই সে কাজে লাগাচ্ছে। কারণ আমাদের সরকারটা তো শিক্ষার্থীদের অভ্যুত্থানের ফলেরই একটা সরকার। এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে উত্তরণের যে যন্ত্রণাটা, উত্তরণের যে সময়টা, উত্তরণের যে প্রক্রিয়াটা, এটা তার জন্যই ঘটছে। বায়ু দূষণ রোধ, বনভূমি উদ্ধার, পলিথিন নিষিদ্ধ ও নদী খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এই গতিতে চললে কয়েক বছর পর সংকট কেটে যাবে বলেও আশাবাদ পরিবেশ উপদেষ্টার। বাজেট সহ কর্মপরিকল্পনা পেয়েছি। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বেসলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। গভর্নর ডেভিড বেসলে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়ায়, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম। জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবার ক্রমেই হতাশ হয়ে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের জন্য নতুন ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশের ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং যে যার মতো করে রচনা করেছে দাবি করে জামায়াতের আমির 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য আহ্বান জানান। জুলাই শহীদদের নিয়ে 10 খণ্ডের স্মারক গ্রন্থ উন্মোচন করে তিনি বলেন, সব স্বৈরাচার ফ্যাসিস্টদের একই পরিণতি ভোগ করতে হয়েছে। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো হবে।
ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না। বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপের মোনাজাতে অংশ নেয় লাখো মুসল্লি। দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। 14 ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়, আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনা চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। শাহাদাত রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে চলতে পারে। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। জাহেল থেকে ছুটা ইয়ের দিকে আল্লাহর দিকে চলে যায় ইনশাআল্লাহ। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের টিকিট বিক্রিতে সিন্ডিকেট বন্ধ ও ভাড়া কমানোর দাবি জানিয়েছেন প্রবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। বুধবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা অভিযোগ করেন, বিদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়াকে সহজ করার পরিবর্তে কঠিন করা হচ্ছে। সৌদি আরবে কর্মী পাঠাতে অনুমতি দিতে সত্যায়নের নতুন নিয়ম করে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বেকায়দায় ফেলছে। এতে সামনে অভিবাসন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। এ সময় তারা আরও অভিযোগ করেন, পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে। এমনটা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। সচিব জানান, সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের পর সোনার দাম বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সেফ হেভেনে চাহিদা অব্যাহত থাকার কারণে সোনার দাম বাড়ছে। বুধবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ $2,858.12 হয়। একই সময়ে মার্কিন সোনার মূল্য আউন্স প্রতি 0.3% বেড়ে $2,884.60 হয়েছে। প্রবাসের খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিট বিনতানে স্থানীয় একটি রেস্টুরেন্টে মালয়েশিয়াস্থ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়াস্থ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে জাহিদুল ইসলাম শিশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুদ্দিন আহমেদ শামু, মোহাম্মদ রাসেল রানা, মোহাম্মদ নূরে আলম, সুমন আহমেদ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাহিন আহমেদ মোমেন, মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, মোজাম্মেল হক প্রমুখ। সবশেষে প্রয়াত আরাফাত রহমান কোকর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি করে মোনাজাত করা হয়। বাংলাদেশ ও সৌদি আরবের সঙ্গে শ্রম অভিবাসন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার। বাংলাদেশের সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রতিশ্রুতির মধ্যে শেষ হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। এতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে দ্বিপাক্ষিক কনফারেন্স শেষে মক্কার বাংলাদেশ হজ অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে কথা বলেন। সৌদি আরবের যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে বললাম, দেখেন আমাদের এখানে আকামা রিনিউ হয় না, শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট হয়, কম ওয়েজেস পায়। ওনারা শুনলো, বললো যে আমাদেরও তো দায়িত্ব আছে বাংলাদেশে। আমি বললাম যে আমাদের তো আছে, আপনাদের যদি কিছু করার থাকে। তো বললো আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স আপনার এটা গঠন করার প্রক্রিয়া আছে, এই টাস্ক ফোর্সের মাধ্যমে আরো নিবিড়ভাবে আলোচনা করবে। আব্দুল্লাপুর মালয়েশিয়া কল্যাণ সমিতির উদ্যোগে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিট বিনতানের রেস্টুরেন্ট মামার বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল্লাপুর মালয়েশিয়া প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র উপদেষ্টা বাবলু মিয়ার সভাপতিত্বে সংগঠনের ক্যাশিয়ার ফরহাদ কারির ও মোহাম্মদ রুবেল মিয়ার অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাপুরের বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমরি নজরপুরের সমাজসেবক আক্তার, মালয়েশিয়াস্থ বৃহত্তর ময়মনসিংহের সাধারণ সম্পাদক শাখায়েত হোসেন জোসেফ, মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ। এই সময় আব্দুল্লাপুর মালয়েশিয়া প্রবাসী কল্যাণ সমিতির মোহাম্মদ মুসলিম মিয়াকে সভাপতি, মোহাম্মদ জাকির মিয়াকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ মহিউদ্দিন বাঘাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার পেনাং রাজ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বিএনপির পেনাং মহানগরে উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়। মোহাম্মদ হাফিজ আজওয়ান সোহরাবের সঞ্চালনায় ও পেনাং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ আফতাব হোসেন অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ গোলাপ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন দেওয়ানজি, জহির খন্দকার, তরিকুল খান, রুহুল কুদ্দুস, মোহাম্মদ স্বপন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার হাফেজদের দ্বারা কোরআন তেলাওয়াত করা হয় এবং প্রয়াত আরাফাত রহমান কোকর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলামিন। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল তদন্ত চলাকালীন বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কোচ পিটার বাটলার। সাফ জানিয়েছেন, হয় তিনি থাকবেন, না হয় বিদ্রোহীরা। তদন্ত কমিটিকে রীতিমতো হুমকির মধ্যে ফেলেছেন এই ইংলিশ কোচ। এদিকে গণধর্ষণ ও হত্যার হুমকিতে থানায় সাধারণ ডায়েরি করেছেন সাফ জয়ী ফুটবলার মাতসুমা সুমাইয়া। রিপোর্ট কুশল ইয়াসিরের। কোচ ও নারী ফুটবলারদের দ্বন্দ্ব নিয়েই তদন্ত এখনও শেষ করতে পারেনি কমিটি। তার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে ফুটবল অঙ্গনটা যেন কাঁপিয়ে দিলেন পিটার বাটলার। দুপক্ষকে নিয়ে সভাপতির বসার আগেই বিদ্রোহী ফুটবলারদের নিয়ে নিজের অবস্থানটা বুঝিয়ে দিলেন নারী দলের এই কোচ। সাবিনারা অনুশীলন বয়কট করলেও বাকিদের নিয়ে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন পিটার। মেয়েরা যা করছেন তা গ্রহণযোগ্য নয়। ওরা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, এটা বোকামি। এসব বন্ধ হওয়া উচিত। কোনো সমঝোতা নয়, হয় ফুটবলাররা থাকবেন, না হয় আমি। জাতীয় দলের এই দুর্দশার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পেয়েছেন মাতসুমি সুমাইয়া।
ইনস্টাগ্রাম পেজে তাকে গণধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন সাফজয়ী এই ফরওয়ার্ড। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য নেই বাফুফের। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, যেহেতু আমার প্রেসিডেন্ট আজকে ব্যাক করতেছে, আমরা এইসব কথা বলে আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার কোচ ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা বিশেষ তদন্ত কমিটির। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ঘৃণার আগুনে পুড়ছে ৩২ নম্বরের বাড়ি, রাতভর স্বৈরাচার বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি। স্বৈরাচার পালানোর আগের প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে হবে, তারেক রহমান। ডিসির পদবি পরিবর্তনের সুপারিশ, সংস্কার কমিশনের, স্বাধীন তদন্ত সংস্থা ও বিভাগীয় হাইকোর্ট বেঞ্চের প্রস্তাব। আওয়ামী সরকার পতনের ৬ মাসে সার্বিক কর্মকাণ্ডের সন্তুষ্টি না মিললেও আশাহত নন উপদেষ্টা রিজওয়ানা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।